আমরা এখন পর্যন্ত যে দলগুলোর মতামত দিয়েছে তাতে দেখা যায় যে এবি পার্টি 108টি বিষয় 166টা তো প্রস্তাবনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে 108টি বিষয়ে তারা একমত হয়েছে। এলডিপি 120টি। জামাত আজকে বলেছে যে আমি একটু তাদের উদ্ধৃত করি বলি, তারা বলেছে নির্দিষ্ট নয় সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে চায় দলটি। আর বিএনপির পক্ষ থেকে তো হাবিবা আপা বা অন্যান্য আরও অনেক সিনিয়র নেতারাই বলছেন যে আসলে বেশি বিলম্বিত হয় এতটা সময় তারা দিতে চান না এবং ডিসেম্বরের মধ্যেই থাকতে চান, সেটাও বারবার তারা বলছেন। কোন দিকে আসলে সংস্কারের ঐক্যমত, যে ঐক্যমতের কমিশনটি নিয়ে আলোচনা হচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আমরা আসলে একটা গণতান্ত্রিক শাসন চাই, গণতান্ত্রিক সরকার চাই এবং প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে মূল ফোকাসটা থাকে জনগণের প্রতিনিধির হাতে কিভাবে ক্ষমতাটা নিয়ে আসা যায়। কারণ গণ অভ্যুত্থানটা সাধারণত হয় যখন মানুষের অধিকারগুলোকে অস্বীকার করা হয়, মানুষের অধিকারগুলোকে সংকুচিত করা হয় এবং রাষ্ট্র ক্ষমতা থেকে, রাষ্ট্র সরকার কাঠামো থেকে জনগণকে যখন দূরে সরিয়ে দেওয়া হয়। আপনি যদি খেয়াল করেন এর আগে 90 সালের যে গণ অভ্যুত্থানটি, সেই গণ অভ্যুত্থানটির প্রতিপক্ষ ছিল একই রকমের অভিযোগে অভিযুক্ত। এবারের গণ অভ্যুত্থানটার সাথে তার নেচারটা একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু আলটিমেট পাবলিকের যে ওপিনিয়নটা ছিল, প্রত্যাশাটা ছিল, সেটি হচ্ছে যে আমার ভোটের মধ্য দিয়ে আমি একটা সরকার নির্বাচিত করব এবং নিজের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্র এবং সরকার গঠন করার অভিপ্রায় এটা সবসময় ছিল। 1988 সালে বাংলাদেশের 4টি প্রান্ত থেকে নিজের ভোট দেওয়ার অধিকারের দাবিতে এরশাদের সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটা পদযাত্রা করে ঢাকা এসেছিল। স্লোগানটা ছিল একেবারে মেথড স্লোগান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। অর্থাৎ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রত্যাশাটা ছিল, কিন্তু সেই স্লোগানও হাতছাড়া হয়েছে। ভোটাধিকার যতটুকু অর্জিত হয়েছিল সেগুলো হাতছাড়া হয়েছে। এবারের গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা মহাযজ্ঞ চলছে এই সংস্কারকে নিয়ে, কিন্তু আমার অবজারভেশনটা আমি আপনাকে বলতে পারি, আমাদের এখানে এই সংস্কারটা প্রয়োজন, কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি এবং পলিটিক্সটাকে যেভাবে মিশিয়ে ফেলা হয়েছে তাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মানুষ ক্রমশই একটা বিরাট অংশ তার মনের মধ্যে যেমন প্রশ্ন উঠছে এর উদ্দেশ্য নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস বাড়ছে, আবার এর ভেতর থেকে মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিও তৈরি হচ্ছে। কেন? আমি এই পর্যন্ত যে ইস্যুগুলো নিয়ে আলোচনাগুলো দেখছি, বাংলাদেশের প্রান্তিক মানুষের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করে আপনি কতগুলো শহরে ইস্যুকে আপনি অ্যাড্রেস করছেন। এই যে গণঅভ্যুত্থানটা হলো, এই গণঅভ্যুত্থানের পরিবর্তনের জন্য যে মানুষগুলো জীবন দিল তার একটা বিরাট অংশের তাদেরকে আপনি রিকগনাইজ করছেন না, তাদের ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করছেন না। সম্ভবত আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে প্রান্তিক মানুষের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনি অ্যাড্রেস করছেন না। আপনি এই পর্যন্ত প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার, নতুন সংবিধান, এই জায়গার মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সকালে এক ধরনের কথা, বিকালবেলা এক ধরনের কথা। দুদিন আগে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, আজকে আপনি খেয়াল করেছেন বরিশালে তার প্রধান, তিনি আজকে আবার সে আগের জায়গা থেকে ফিরে এসে ওই কথাটা আবার পুনর্ব্যক্ত করেছেন। আগে সংবিধান সংশোধনের, নতুন সংবিধানের জন্য গণপরিষদ লাগবে। তাহলে আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বৈঠকে বসছেন, রাজনৈতিক দলগুলো যখন বৈঠকে বসছে এবং এই সময়কালে এই নতুন দলটিকে সরকার, মিডিয়া, প্রশাসন বিভিন্ন জায়গা থেকে তার জন্য যে ট্রিটমেন্টটা দিচ্ছে তাতে বোঝা যায় যে তাদের বিরাট পাওয়ার আছে এবং সরকারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, যেটাকে আমি বিভিন্ন সময় বলি এটা হচ্ছে রাজার দল। সুতরাং রাজার দলের যে কনসেপ্ট, তারা যেটা চাইছে তার বাইরে গিয়ে সরকার কতটুকু করতে পারবে এটি আমার সন্দেহ আছে। তবে আমাদের এখানে রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে একটা ইউনিটি থাকা দরকার। কিন্তু আপনি যেটির কথা বলছিলেন যে গণপরিষদের কথা, দাবিটি তারা বেশ কয়েকদিন ধরেই বলে আসছিল এবং তারা আবার এটিও বলছে একই সাথে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন হতে পারে। এবং আমরা যেটি দেখলাম জাতীয় রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে এই মতামতটিও চাওয়া হয়েছে যে এই সংস্কারগুলো কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে, সেটি গণপরিষদের মাধ্যমে নাকি ভোটের পরে কোন প্রক্রিয়া, সেখানেও তো মতামত আসলে দেওয়ার সুযোগ রয়েছে রাজনৈতিক দল। অবশ্যই সুযোগ আছে, তবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর কাছে যেভাবে আপনি
প্রশ্নপত্র পাঠিয়েছেন, এটা রাজনৈতিক ব্যবস্থায় আমার কাছে সমীচীন মনে হয় না। একটা পলিটিক্যাল পার্টিকে যে রেসপেক্টটা করা দরকার, আমি মনে করি যে এই জায়গাটায় তাদের ভূমিকাটা অনেকটা গৌণ হয়ে গেছে। সরকারের অনেকগুলো পুরোটাই তো আবার পাঠানো হয়েছে আলাদা করে, বই আকারে পাঠানো হয়েছে। ওই জায়গায় আসছি। আপনি পলিটিক্যাল পার্টিকে প্রশ্ন পাঠাচ্ছেন, এমসিকিউ প্রশ্ন, ইয়েস নো ভেরি গুড লেখার জন্য। এর ভেতর থেকে আমার ধারণা যে বাংলাদেশের রাজনীতিকে অনেকটা একটু হালকাভাবে ট্রিট করার একটা প্রবণতা আমি এর মধ্যে দেখছি। এই কারণে দেখছি, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচন এবং ডেমোক্রেসির মেইন স্টেক হোল্ডার, সুতরাং তাদেরকে সময় দিয়ে আপনি প্রশ্ন না পাঠিয়ে, যেহেতু ইন্ডিভিজুয়াল একটা কমিশন আছে, তাদের উচিত ছিল তাদেরকে ডেকে আপনি কথা বলতে পারতেন। এবং এই কথা বলার ভেতর থেকে ইতিমধ্যে আপনি বলেছেন, মির্জা আব্বাস সাহেবের কতগুলো অভিব্যক্তি বলেছেন। আমি মনে করি যে যখন এই পলিটিশিয়ানরা দেখতে পান যে একটা কমিশন অথবা সরকারের ভেতরে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, যাদের একটা বড় অংশের এই 15 বছরে আসলে সেই ধরনের কোনো কন্ট্রিবিউশন ছিল না, যাদের অনেকেরই বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের পথে ফিরিয়ে আসার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না, তারা এখন এসে যখন পলিটিশিয়ানদেরকে, যারা দীর্ঘকাল বছরের পর বছর জেল খেটেছেন, এই ধরনের একটা পরিবেশ থেকে উত্তরণের জন্য তার বাড়িতে আপনি প্রশ্ন পাঠিয়ে দিয়ে যখন বলেন যে আপনি উত্তর লিখে আমাকে পাঠান, স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃত্ব এর ভেতর থেকে একটু তার হৃদয়ে আঘাত করতে পারে এবং তিনি নিজেকে একটু অপ্রয়োজনীয় মনে হতেই পারে। সেই কারণে আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে ডায়ালগগুলো, সেই ডায়ালগগুলো রেগুলার হওয়া উচিত ছিল এবং সেই সুযোগটা ছিল। আপনি এর আগে কখন বসেছেন মনে আছে? ভারতের ওই যে এর বাইরে আপনি কিন্তু বসছেন না, অথচ সরকার অনেক কাজ করছে। আমি তো মনে করি যে আপনি অন্তত সপ্তাহে একবার তাদের সাথে বসতে পারেন এবং এই দলগুলো ডায়ালগটা বাড়ানোর কথা এবং এই অ্যাক্টিভিটিগুলো যদি হতো, আপনি যদি রেগুলার বসতেন, তাহলে এই যে ক্ষোভের কথা বলছেন, এই যে ক্রিটিকগুলোর কথা বলছেন, এই যে দূরত্বর কথা বলছেন, কোনো কিছুই থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে রাজনীতি এবং রাজনীতিবিদদের সম্পর্কে একটু ভিন্ন মত 1/11-এর সময় যেটা দেখা গিয়েছিল, তাদের অনেকে এটার মধ্যে যুক্ত আছেন, এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছেন এবং তাদের মধ্যে সম্ভবত পলিটিক্স এবং পলিটিশিয়ান সম্পর্কে একটু গ্যাপ রাখা অথবা তাদেরকে একটু ভিন্নভাবে অ্যাড্রেস করার একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমি দেখতে পাচ্ছি।